ঠিক একই সময় আমাদের অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে এসেছি ভাগ্যভাস্বর ও আপনি, যেই অনুষ্ঠানের নাম। আজকের অনুষ্ঠানে প্রথমেই একটি ঘটনার কথা বলবো। দেখুন, এক সময় খবরের কাগজে দেখেছি যে নিচে 99% পাওয়া একটি ছেলে একটি চিরকুট লেখে যে আমি ডাক্তার হতে চাইনি, এটি লিখে সে আত্মহত্যা করে। এবং এই যে ডাক্তার বানাবে তার ছেলেকে বা মেয়েকে, তার সন্তানকে, এটা কিন্তু অনেক বাবা মারই ইচ্ছে থাকে। কিন্তু দেখুন, পৃথিবীতে যারা সফল হয় তারা প্রত্যেকেই কিন্তু ডাক্তার নন। তাদের মধ্যে কেউ কেউ শিল্পপতি রয়েছেন, কেউ কেউ রয়েছেন উদ্যোক্তা, কেউ কেউ রয়েছেন সমাজকর্মী বা বলবো শিল্পী। তাই আপনার মধ্যে আপনার প্রতিভা কোথায় রয়েছে সেটাকে কিন্তু খুঁজে নিতে হয়, সেটাকে জোর করে চাপিয়ে দেওয়া যায় না। আর সেই কারণেই এই অনুষ্ঠানে আমরা যাকে পাই, মানে আপনাদের সকলের প্রিয় সেই জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য ভাস্বরের মতন কিছু মানুষের সাজেশন বা আমি বলবো কনসালটেশনের প্রয়োজন হয়, যিনি কিন্তু আপনাকে বলে দিতে পারেন যে এইটা আপনার হওয়ার সম্ভাবনা আছে, আপনার আগামী দিনের পথ এটি, যাতে আপনি এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত না হয়ে যেতে পারেন যেটা আপনার পক্ষে ঠিক নয় বা যেটা আপনার জন্য ক্ষতিকারক। সেই জায়গাটা কিন্তু তিনি অবশ্যই আপনাকে আগের থেকে বলে দিতে পারেন। আজকের অনুষ্ঠানেও তিনি আপনাদের জন্য উপস্থিত এবং আপনাদের জন্য অনেক নতুন কিছু তথ্য নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত আচার্য ভাস্বর, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যভাস্বর আপনি অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমন্ত্রণ জানাই। দীপান্বিতা একটা খুব ভালো কথা বলছিল যে সত্যি তাই, যে সবাইকে যে পড়াশোনাতেই ভালো হতে হবে এরকম তো কোনো ব্যাপার নয়। কারণ আজকে তাহলে যদি তাই হতো তাহলে লিওনেল মেসি বা সচিন তেন্ডুলকর বা লতা মঙ্গেশকর এরা তাহলে তৈরি হতো না, তাহলে সবাই পড়াশোনার পেছনে দৌড়তো। তো পড়াশোনাটাই একমাত্র যে আমার এখন, বা আমি দেখেছি ম্যাক্সিমাম গার্জেনদের যে সন্তানদের পরীক্ষা থাকলে যেন মনে হয় তাদের পরীক্ষা, যে আমার সন্তান কি করবে। আরে তাদেরকে পড়তে দিন, একটা তাদের আর কি জীবনযাত্রাটা তাকে নিজেদের মতো করে তাদেরকে বাঁচতে দিন, তাদের প্রকৃতিটাকে তাদেরকে নিজেদের চিনতে দিন। না হলে কি হবে, যে সে একটা রোবট তৈরি হবে। তো রোবট তৈরি করতে করে তো কোনো লাভ নেই, আমরা রোবট তৈরি করতে আসিনি। তো মানুষ, বাচ্চার মধ্যে কি সম্ভাবনা রয়েছে সেটাকে খুঁজে বের করে সেইটাকে যদি আমরা প্রাধান্য দিয়ে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় সে সন্তানের কিন্তু মানে প্রকাশটা ভালো পাবে আর কি। তো ফোনে আছেন, আমি ধরে থাকুন। আমি আজকে একটা এই ব্যাপার নিয়ে একটা আলোচনা করবো সন্তানদের, যে ছাত্রদের অমনোযোগিতা পড়াশোনাতে। আমার কাছে প্রচুর তো মানুষ আসেন যাদের সন্তানরা পড়াশোনা করছে না বা পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো সবাই চার্ট দেখান, চার্টে আমি অনেক রকম প্রবলেম বার করি, সেখানে তন্ত্রের ক্ষতি থাকতে পারে, গ্রহগত দোষও থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তুর ভূমিকা থাকে। বাস্তুর ভূমিকাতে কি রকম ছাত্রের মানে ছাত্রছাত্রীদের কি রকম কুপ্রভাব ফেলে আমি বলছি। দেখুন, যে বাড়িতে কাঁটা গাছ আছে, অর্থাৎ লেবু, গোলাপ, ফণিমনসা বা অ্যালোভেরা এই ধরনের গাছ থাকলে 10 থেকে 11 বছরের যে বাচ্চারা, তারা চূড়ান্ত অবাধ্য হবে, চূড়ান্ত অবাধ্য। 2 নম্বর হচ্ছে যে যদি মাটির নিচে অস্থি পোঁতা থাকে, এবার আপনি বলবেন যে আমি কি করে জানবো আমার বাড়িতে অস্থি পোঁতা আছে কিনা। এটার জন্য আপনার বাড়ির মাটিটাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যেতে হবে। ভালো জ্যোতিষীর কাছে নিয়ে গেলে সে চেক করে বলে দিতে পারবে, আমিও পারবো, যে বাস্তুর নিচে অস্থি পোঁতা আছে কিনা। সেক্ষেত্রে কি হবে, চণ্ডালের মতো রাগ হবে, চণ্ডালের মতো রাগ হবে এবং যা নয় তাই বলবে, মুখের ভাষার কোনো লাগাম থাকবে না। বাড়িতে যদি 2টো শিবলিঙ্গ থাকে, অর্থাৎ একটা সাদা একটা কালো বা 2টো শিবলিঙ্গ, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা কিন্তু দেখা যায়, যে মানে সন্তান অবাধ্যতার সব সীমা লঙ্ঘন করে গেছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাড়িতে যদি কোনো রকম খারাপ একটা সাথে গন্ধ, একটা সবসময় গন্ধ যদি ছাড়ে, গন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একটা নেশার মধ্যে আসক্ত হয়ে পড়ে। সেই নেশাটা মোবাইলও হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, যে কোনো একটা খারাপ কোনো একটা জিনিসের মধ্যে জড়িয়ে গেছে আর সেখান থেকে বেরোতে পারছে না, মোবাইলটা তার মধ্যে পড়ে। তো উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোনো যদি টয়লেট যদি হয়, সেক্ষেত্রে কনফিডেন্স কিন্তু গ্রো করবে না, অর্থাৎ বাচ্চা মানে মানসিক বিকাশ হবে না, বড় হতে পারবে না। এটা হচ্ছে টয়লেটের ব্যাপারটা। বেডরুমে যে ঘরে ঘুমন, সেই বেডরুমে যদি পিঁপড়ের উৎপাত থাকে, পিঁপড়ে কিন্তু ধ্বংসাত্মক জিনিসের সূত্রপাত ইন্ডিকেট করে। তো পিঁপড়ের যদি একটা আনাগোনা থাকে বেডরুমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্তান পরিশ্রম করাই ছেড়ে দেয়, মানে পড়াশোনার ক্ষেত্রে যে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রমটা তার মধ্যে থাকে না। ওই হচ্ছে হবে, আপনি লাখ চেষ্টা করলে আপনি তাকে পড়াশোনার মধ্যে আনতে পারবেন না। তো আবার পরে আসবো টপিকে, কে ফোনে আছে দেখে নেবো। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বাপি মিত্রা বলছি। বলুন বলুন। একটু আমি ছেলের ব্যাপারে জানতে চাই স্যার। ছেলের ব্যাপারে? নমস্কার। হ্যাঁ,
ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলতে হবে আপনাকে। ছেলের নাম হচ্ছে স্বপন মিত্রা। স্বপন মিদ্যা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 4th এপ্রিল এক সেকেন্ড। 4th এপ্রিল। 1995। টাইম? টাইম হচ্ছে সন্ধে 6:30, 6:25 হয়েছে স্যার। 6:25। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান স্যার কলকাতা। আচ্ছা, ছকটা দেখাতে বলবো। ছকে জন্মবারটা মঙ্গলবার ছিল তো? হ্যাঁ স্যার। মঙ্গলবার। বৃষ রাশি, কন্যা লগ্ন। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র। ধরুন একটু ছকটা দেখি। আচ্ছা স্যার। ছকে লগ্ন 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 লগ্নে চন্দ্রের খুব পজিশন ভালো। ছেলে ভালো চাকরি করবে, এটা আমি বলে দিচ্ছি। কিন্তু ছেলেকে নিয়ে আপনাদের সুখ বা আপনাদের শান্তি মনে থাকবে না। ছেলে আপনাদের কি কথা শোনে? ছেলে না 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 না। ঠিক আছে, আমি 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 আপনাকে জিজ্ঞেস করছি যে ছেলের বিয়ে হয়েছে কি হয়নি? হ্যালো, হয়েছে স্যার। বিয়ে হয়েছে? হ্যাঁ, মানে আমরা ঠিক দিতে চাচ্ছিলাম না বিয়েটা। হ্যাঁ, না আমি আসছি আমি একটা করে জায়গায় আসি। দ্বিতীয় রাহু, একবার চক্র দেখাতে বলবো। দ্বিতীয় রাহু 3, 4, 5, পঞ্চমে নেপচুন, সপ্তমে রবি বুধ। এবার ঠিক আছে, এবার আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে বিয়ের পর থেকেই কি আপনাদের সাথে ছেলের দূরত্ব, মানসিক বা সামাজিক দূরত্ব এরকম কিছু ব্যাপার হয়েছে বিয়ের পর থেকে? একদম বিয়ের 3-4 মাস পর থেকেই স্যার এটা শুরু হয়েছে। ছেলে কি নিজের পছন্দে বিয়ে করেছিল না আপনাদের পছন্দে? ওর নিজের পছন্দ ছিল না। আগে দেখি যে আমরা কিন্তু মানা করি, তারপরেও কিন্তু বিয়েতে আপনাদের মত ছিল? মতবিরোধে। বিয়েতে আপনাদের মত ছিল না? ছিল না 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 না, ছিল না স্যার। ছেলে এখন আপনাদের সাথে থাকে না আলাদা? না স্যার, ও আলাদা থাকে, ফ্ল্যাট নিয়ে আলাদা থাকে। আচ্ছা, আমাদের সাথে আমাকে একটা জিনিস বলুন, যে ছেলে এত বড় বাড়ি পড়েছে, কতবার ওকে বলি যে বাড়িতে চলে, কোনো মতেই আসতে চাচ্ছে না। আসতে চাইছে না, আলাদা থাকে। এবং বিয়ের আগে আপনি বলছেন যে আপনাদের সাথে যথেষ্ট ভালো ইয়ে ছিল, বিয়ের পর ভালো থেকে ভালো সবই খুবই ভালো ছিল ছেলে। দেখুন, এখানে কিন্তু আমি যেটা পাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে যে এখানে তন্ত্রের কাজ আছে, এটা শিওর। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলের শাশুড়ি মানে মেয়ের মা, এর কিন্তু প্রভোকেশন বা এর হচ্ছে ইনভলভমেন্ট বা ইন্টারফারেন্স, নাক গলানো, এই ব্যাপারটা কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। মানে হ্যাঁ স্যার, এটা অ্যাকচুয়ালি মানে প্রথম থেকেই ছিল। তা আমিও কিছু বললাম না, বাড়ির একটা মেয়ে, মা তো ইয়ে করতেই পারে। ছোটখাটো ঘরের কোনো জিনিস কোনো মাকে বলতো, মা আমাকে ফোন করতো, মানে কোনো ব্যাপার নেই, সবকিছুই নেই, মানে ছোটখাটো যে কোনো জিনিস নেই, এইসব ইনভলভ ওর মা খুবই ইয়েছিল। মানে আমাদের থেকে ওর মার মাথা ব্যথাটা বেশি ছিল আমাদের সাংসারিক জীবন নিয়ে। সেটাই আমি পাচ্ছি ছকে, যে এখানে মেয়ের মা এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই মেয়ের মায়ের জন্য কিন্তু সংসার মানে ভাঙতে আমি যখন দেখতাম মানে ছেলেকে, যখনই দেখতাম কোনো সময় শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে, ধরুন আমরা বুঝতে পারছি যে মানে কোনো মানে ওই পার থেকে মানে শাশুড়ি বলছে যে ওনার সাথে, এটা আমরা বুঝতে পারছি। এখন কি কন্ডিশন চলছে? এখন অ্যাকচুয়ালি বলতে গেলে ও তো মানে বাইরে থাকে। আমার মানে নাতনি হয়েছে স্যার, হসপিটাল থেকে বাইরে গেছে, আমাদের দেখতে দেয়নি পর্যন্ত। দেখতে দেয়নি আপনাদেরকে? তাহলে ভাবুন জায়গাটা জীবনে মানে কি করে, মানে এত বয়স হচ্ছে আর একটাই ছেলে আমাদের, যে এখন এরকম করা শুরু করেছে। ছেলের বউ কেমন ব্যবহার করে আপনার সাথে? খুবই 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 বাজে ব্যাপার। ছেলেকে আসতে দেয় আপনাদের কাছে? না না না, যতবার ছেলে কাছে ও লুকিয়ে, যদি কোনো ধরুন 1-1.5-2 মাসে যদি লুকিয়ে 8 ঘন্টার জন্য আসতে পারে না, তবুও চলে যায়। এতটাই প্রেশার? সেইভাবে কথাবার্তা বা কথাবার্তার টোনও চেঞ্জ হয়ে গেছে। আপনি তো প্রথমেই বললেন যে বিয়েতে আপনাদের মত ছিল না, নিজের বিয়েতেই করেছে। তখনই যদি মানে এটাকে যদি আটকে দেওয়া যেত না, তাহলে আজকে এতটা খারাপ দিন হয়তো আসতো না আপনাদের জীবনে। এটা আপনার একার সমস্যা না, এটা অনেক মানুষের সমস্যা। আমার কাছে অনেক মানুষ আসে যাদের সন্তান এরকম ভাবে বিয়ের পর এমনই একটা মানে কবলে পড়ে গেছে যে সেখান থেকে আর বেরোতে পারছে না। এবং সেক্ষেত্রে বাবা মা সেই পুত্র মানুষ এতটাই মানুষকে ইয়ে করতে পারে যে মানে নাতি নাতি মুখ আমার হসপিটালে যখন দেখতে যায়নি পর্যন্ত। বিয়ের পরে র্যাডিক্যাল চেঞ্জ, একদম পুরোপুরি চেঞ্জ। এবং এটার ফলে মানে পুত্র সুখ থেকে বাবা মা বঞ্চিত হচ্ছে। এবং কতটা প্যাথেটিক যে নাতনি হয়েছে বললেন, তাকে দেখতে, নাতনি হয়েছে তাকে দেখতে পর্যন্ত দেওয়া হচ্ছে না আপনাদের সাথে। এটা খুব প্যাথেটিক। এই জিনিসটা যখন যার সাথে ঘটে সেই বোঝে। আপনাদের কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু
দেখুন এখানে আমি আপনাকে বলছি যে আপনার ছেলে কিন্তু একরকম কিন্তু হিপনোটাইজড, বুঝতে পারছেন, একরকম কিন্তু বশীভূত। সেটা ছেলের বউ করতে পারে, ছেলের বউয়ের মাও শাশুড়িও করতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে ছেলের নিজস্ব বুদ্ধি কিছু কাজ করছে না। এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন যে এটা ঠিকই বলেছেন, এগুলো যে ওর কথা না, কারণ আমার ছেলেকে তো ছোটবেলা থেকে আমি বড় করেছি, ওর যে এইসব কথাবার্তা সে বোঝে, কেউ শিখিয়ে দিলে যেরকম হয় না, হ্যাঁ, সেই টাইপের কথাবার্তা। ওটাই তো হবে। কারণ আপনি এখন বলতে পারেন যে একবিংশ শতাব্দীতে এসে আপনি বশীকরণ এসব কথা বলছেন, বশীকরণ এইভাবে করা যায় না। কিন্তু একটা মানুষকে যদি একভাবে যদি মানে মানে ইয়ে করা হয় যে এইটা ঠিক, এইটা এটা ওই, সে তখন সেটার মতো করে দেখতে থাকে আর কি। এবং সেটাতে কিছু নেগেটিভ কিছু শক্তি রয়েছে যেগুলোকে যদি অ্যাপ্লাই করা যায় তখন সেই কাজটা আরো মানে কঠোরভাবে করা যায়, সেই কাজটাকে আরো মানে শক্তপোক্তভাবে করা যায়। তখন কি হবে, সে তার কথা ছাড়া অন্য কারোর কথা শুনবে না। জোর করে ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দেওয়ার একদম মতো। একদম সেরকম ব্যাপারটা আর কি। হ্যাঁ বলুন বলুন। এখন আমি বলতে চাই যে মানে ছেলেকে কি ফিরিয়ে আনা কোনো সম্ভব স্যার? দেখুন সম্ভব, অসম্ভব কিছু নয় এই জায়গাতে, সম্ভব। কিন্তু ছেলের মানে আপনাদের বৌমার মা, এদের ডিটেলসগুলো লাগবে। সেটা আপনি আমার কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার না, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যেতে পারেন বা তন্ত্রবিদের কাছে যেতে পারেন। ছেলে কাজের সূত্রে বাইরে কোথাও যাওয়ার কোনো প্ল্যান চলছে কি? হ্যাঁ স্যার, ওর বাইরে যাওয়া, ইউএসএ যাওয়ার কথা আমি মানে বলছিল, ওই বলেছে আমাকে। তা এটা তাহলে ওটাকে আটকা, দিক থেকে এটাকে দেখে রেখেছে যে বাইরে যাওয়ার জন্য। আর বাইরে যদি চলে যায় তাহলে কিন্তু ফেরানো সম্ভব হবে না। সবকিছু তো একটা লিমিট রয়েছে, যদি দেশের বাইরে চলে যায় আর কিছু কিন্তু করা যাবে না। তো তার আগে আমি ওকে যদি তাও বোঝালাম যে মাকে দিয়ে বলো, মার সাথে তাও একটু কথা বলে, আমার সাথে সেভাবে কথা বলতে চায় না। আমাকে বললাম যে তুই এখানে ভালো জব করবি, কেন বাইরে যাবি, বাইরে গিয়ে কি হবে, এত বাড়ি এত ইয়ে করে তোর কি হবে? কিন্তু কোনো কথাই শুনছে না, বলছে না বাইরে গেলে ভালো থাকবো, আরো ভালো হবে, টাকা বেশি কামানোর জন্য বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই তো? এটা আমার তো সেটাই মনে হয় যে যদি দুটো পয়সা যদি কম রোজগার হয় কিন্তু আমি যদি আমার বাবা মায়ের কাছাকাছি থাকতে পারি, আমার সেটাই করা উচিত। যাই হোক, সেটা এখন ব্যাপারটা হচ্ছে যে এখনো কিন্তু জায়গাটা রয়েছে, জায়গাটাকে ঠিক করা। স্যার ওটাই আমি শুধু আপনাকে বলতে চাই, ছেলেটাকে আমাকে আটকান বা আমাদের ফিরিয়ে নিয়ে আসেন। দেখুন আমি ভগবান নই যে আমি সবকিছু একদম গ্যারান্টি সহকারে করে দিতে পারবো, কিন্তু আমি বলছি যে আমি যদি এটা নিই আমি চেষ্টা করবো, আমি চেষ্টা করবো যে আমি জায়গাটা যাতে ইয়ে হয়, এবং এটা করার জায়গা রয়েছে, রয়েছে ঠিক করার জায়গা রয়েছে। কিন্তু আমি আপনাদের যতদিন বলবো ততদিন আপনাদেরকে একদম পাথর হয়ে যেতে হবে, মানে একদম আপনারা কোনো রকম ভাবে কোনো যা বলবো যেটা বলবেন, আমি আমার ছেলেকে যেটা বলবো সেটাই করবো স্যার। দেখবো, চেষ্টা করবো, আপনি যোগাযোগ করবেন। তবে আমি আবার বলছি, আমি টিভি দেখলে বলি না যে আমার কাছেই আসুন বা আমার কাছে দেখান। আপনার যদি মনে হয় বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আসতে পারেন। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, ভালো থাকবে। আমি এটাই একটা ব্যাপার, আমি এই যে মানুষের উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা হয়তো তার পরিবারের পক্ষে ঠিক নয়, পরিবারকে ভালো রাখবে না, এবং এটাও তো গ্রহতারিত, মানে গ্রহের কারণে গ্রহতারিত হয়, এবং অনেক ক্ষেত্রে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ পাওয়ার থেকেও হয়, যেটা তন্ত্রের বলে আমরা ইয়ে করি। এবং দেখুন কিছুটা পাওয়ার পর আমরা স্যাটিসফাইড থাকতে পারি, কিন্তু থাকে না, অনেকেই থাকে না, তাই না? আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে দেখুন কখনো কোনো জিনিস অলৌকিকভাবে কিছু করা যায় না, এবং সবকিছুর যে প্রতিকার হয়ে যাবে এরকমটা নয়, কিন্তু যে একটা অ্যাস্ট্রোলজার বা একটা তান্ত্রিক সবকিছু ঠিক করে দিতে পারবে এটা নয়, আমিও পারবো না। কারণ হচ্ছে যে তাই যদি হতো, আমার কাছে এই যে এত ডিভোর্স কেস আসে, যে ডিভোর্স হওয়ার মুখে বা ডিভোর্স হয়ে ঝামেলা ইয়ে হচ্ছে, একটা কোনো বিয়ে দেখাতে পারবেন আপনি? আপনাদের চেনা একটা কোনো বিয়ে দেখান যে বিয়েটা শাস্ত্র মতে হয়নি, বা চৈত্র মাস বা ভাদ্র মাস না মেনে ইয়ে করা হয়েছে, বা কোনো নিয়ম ভেঙে বিয়ে করা হয়েছে, তারপর সেই বিয়েটা ভেঙেছে। যতগুলো বিয়ে দেখবেন সব কিন্তু শাস্ত্র মতে বিয়ে দেখে দেওয়া হয়েছে, সব নিয়ম আচার কানুন সবকিছু ইয়ে করে হয়েছে, তারপরেও ডিভোর্স হচ্ছে, তারপরেও ভেঙে যাচ্ছে। তার মানে কি, প্রকৃতির উপরে আমরা কেউ না। প্রকৃতি যদি মনে করে যে এই ব্যাপারটা হবে, তাহলে কিন্তু আপনি কিন্তু সেটা মানতে বাধ্য হব। অ্যাস্ট্রোলজার তার একটা লিমিটেশন রয়েছে, তার একটা সীমাবদ্ধতা রয়েছে, ততটা অবধি কাজ করতে পারবে, তার বাইরে কিন্তু নয়। অ্যাস্ট্রোলজার ইজ নট গড, ভগবান নয়। ভগবান ভাবা বন্ধ করুন। আপনারা ভাবেন, আপনারা প্রত্যাশা করেন, সেই প্রত্যাশা থেকে আপনারা টাকা দেন, সেখান থেকে কাজ হয় না, তারপর আপনারা চিট হন, তারপর আপনারা বলেন যে আমরা প্রতারিত হয়েছি, আমাদের টাকা পয়সা গেল। আপনাদের বুঝতে হবে যে আমাদের কতটা চাওয়া, কতটা পাওয়া, এবং সেটা কে কতটা কি দিতে পারবে, এবং কতটা আমরা পাবো, কতটা পাবো না। আচ্ছা, ফোনে আছেন একজন, কথা বলুন কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে অনামিকা বসু বলছি। একটু নিজের সম্বন্ধে জানাচ্ছি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12ই মার্চ 1992।
মেদিনীপুরেই জন্ম। দাদা 12 মার্চ 92 সময়টা বলুন। 1992 99 92 হ্যাঁ হ্যাঁ, টাইম 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 হচ্ছে গিয়ে দুপুরবেলা, দুপুরে 3টে বেজে 21 মিনিট। আর জন্মস্থান মেদিনীপুরেই জন্ম আমার। বলি প্রথমে যে জন্মবারটা বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশি, কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্র। ছকটা যাই। লগ্নে দ্বাদশে গ্রহণ দোষ হয়ে রয়েছে। আপনার বিয়েটা হয়েছে না বিয়েটা হয়নি? না শুধু বিয়ে এটুকু উত্তর দিন, তারপর আমি বাকিটা আসছি। বিয়ে হয়েছে? হয়নি। না বিয়ে হয়নি। লগ্নে সপ্তাহে মঙ্গল শনি আছে, বিয়ে হবে না, বিয়ে আটকে যাবে। আর দ্বাদশে গ্রহণ দোষ আছে, ঠিক আছে, দেখানো হয়ে গেছে। এবার আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে শরীর কেমন থাকে আপনার, স্বাস্থ্য? শরীর শুকিয়ে যাচ্ছে। ওজন আমি কমে আমি যাচ্ছে। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন, শরীর ভালো থাকে না খারাপ থাকে? না, একদম ভালো থাকে। শরীরে ব্যথা কোথাও অনুভব করেন? সারা শরীরে ব্যথা, সারা শরীরে? ওই তো মানে সারা সব সময় একটা যেমন একটা ম্যাজ ম্যাজে শরীরের মধ্যে ভাব। হুম। আর ওই ওজন ক্রমশ আমার কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে শরীর। ওজন কমে যাচ্ছে, তাই তো? শরীরে কোনো রকম ভাবে শ্বাসকষ্ট বা ব্রিদিং প্রবলেম আছে? হ্যাঁ সেটাও আছে। সারা শরীর ম্যাজ ম্যাজ করছে আর এই বিভিন্ন রকমের সমস্যা আসছে। এটা কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে 2 বছর ধরে শুরু হয়েছে, রিসেন্ট অনেক বেশি বাড়িতে কে কে হচ্ছে। থাকেন এখন আপনারা? আমরা নিজের কি বলেন, বাড়িতে কে কে থাকেন আপনারা এখন? বাড়িতে আমি আর আমার মা। বাড়িতে রিসেন্ট কোনো হানাহানি, কোনো দুর্ঘটনা বা কোনো আপদ বিপদ কিছু ঘটেছে এর মধ্যে, 2 বছরের মধ্যে? হ্যাঁ 2 বছরের মধ্যে 2টো মৃত্যু হয়েছে। দুটো কি হয়েছে? কিন্তু আমার কাকা মারা গেছে অ্যাক্সিডেন্টে, হ্যাঁ। পরে আবার বছর খানেক মধ্যে আমার বাবা কত হয়েছে। বাবা কত হয়ে গেছে, খুব দুঃখের খবর। তো এই যে মৃত্যুগুলো হয়েছে, তো সেগুলোর সব পরলৌকিক কাজকর্ম সব হয়েছিল করা? পিণ্ডদান হয়েছে? না সেসব কিছু করা হয়নি, আসলে মাকে নিয়ে আমি আর সেসব কিছু করে উঠতে পারি। দোষ পেয়ে যাবে। দোষ পেয়ে গেলে তো বাড়িতে মানে এগুলো ভূত প্রেত, আমরা বিজ্ঞানের যুগে বিশ্বাস করি না, কিন্তু অতৃপ্ত আত্মা বা নেগেটিভ স্পিরিট তো থাকে, সেটা তো ঘোরাঘুরি করছে ঘরের মধ্যে। ঘরের মধ্যে কখনো ভয়ার তো পরিবেশ পেয়েছেন, মানে ঘরের মধ্যে গা ছমছম করা বা ইয়ে করা, ভয় লাগা? হ্যাঁ ঘরের মধ্যে যেটা হচ্ছে সবসময় মনে হচ্ছে কারোর একটা উপস্থিতি পাচ্ছি, মানে কেউ সরে যাচ্ছে, হাঁটলে মনে হচ্ছে কেউ পেছন পেছন হাঁটছে। আর যেটা আপনি বলছেন গা ছমছম ব্যাপারটা, বিছানায় শুলে পরে অতিরিক্ত হচ্ছে, মানে বিছানায় রাতে শুতে পারছি না, শুলেই এটা গা ছমছম করে উঠছে সবসময়। এটা হচ্ছে, দেখুন এটা পুরোপুরি কিন্তু বাড়িতে স্পিরিটের উপস্থিতি রয়েছে বা নেগেটিভ শক্তির উপস্থিতি রয়েছে, সেটা থেকে কিন্তু এটা হচ্ছে। যে দোষটা, এটা গয়ায় গিয়ে পিণ্ডদান না করলে আমার মনে হয় না এটা জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই, এটা করুন। আর আপনার যে শরীর যে খারাপ ইয়ে বলছেন না, এইটা সম্ভবত কিন্তু শরীরে কোনো ক্রিয়া করা হয়েছে কারোর দ্বারা। আপনাদের শত্রুর তো অভাব নেই, আপনার ষষ্ঠ স্থানটা খুব সুন্দর, মানে খারাপ আর কি। তো সেই দিক থেকে বলছি যে আপনার শত্রুর অভাব নেই, এবং সারা শরীরে ব্যথা, ওজন কমে যাওয়া বা রক্ত কমে যাওয়া বা শুকিয়ে যাওয়া যেটা বলছেন, এগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি শুকনো বান প্রয়োগ করলে এই ব্যাপারগুলো আসে, শুকনো বান। তো আমি কোনোটাই অস্বীকার করছি না, মানে এটা হতে পারে না বা এটা হতেই পারে এটা আমি বলছি না, আমি হয়তো ডিটেলসে দেখলে আরও ক্লিয়ারলি বলতে পারবো। কিন্তু এটা কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে শুকনো বানের প্রয়োগ হয়েছে, এবং আপনাদের বাড়িতে যেহেতু দুটো অকাল মৃত্যু হয়ে গেছে এবং তার পিণ্ডদান হয়নি, সেক্ষেত্রে কিন্তু দোষ পেয়ে গেছে, সেই দোষটার জন্য কিন্তু বাড়িতে কিন্তু এই নেগেটিভ শক্তি কিন্তু আনাগোনা চলছে, এবং যার ফলে এই ব্যাপারগুলো ঘটছে, বুঝতে পারছেন? আচ্ছা এই পুরো ব্যাপারটা কি পিণ্ডদানেই চলে যাবে? না, পিণ্ডদানে বাড়িতে যে এই যে ভয়ার্থ পরিবেশ, গা ছমছমে পরিবেশ বা চলাফেরা করছে এইগুলো চলে যাবে। কিন্তু এটা তো বাড়ির মধ্যে কখনো কোনো খারাপ গন্ধ পেয়েছেন কখনো বাড়ির মধ্যে একটা? সেটাও হয়। আর বাড়ির রান্নাঘর ভিজে থাকে না শুকনো থাকে? না না না, রান্নাঘর সবসময় মানে এটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, পুরো বাড়িটার মধ্যে এটা ভেজা ভেজা ব্যাপার। এগুলো খুব খারাপ বাস্তুর জন্য, ঠিক আছে? এগুলো খুব খারাপ বাস্তুর জন্য। তো এইগুলো থেকেও কিন্তু এগুলো আছে, মানে যদি কাউকে এইগুলো থাকা অবস্থায় যদি কোনো মানুষকে যদি সেই বাড়ির
যদি কোনো ক্ষতিকারক যদি ক্রিয়া করা হয়, শুকনো বান বা অন্য টাইপের আমরা কোনো কিছু, বাড়িতে কিন্তু এনে কীর্তন পুজো অনেক কিছু দিয়েছি। আপনাদের বাস্তুতে যদি প্রবলেম থাকে, কীর্তন বা নাম সংকীর্তন করলে সেটা আরো বুমেরাং হয়ে যাবে, মানে সেটা আরো খারাপ হবে। ঠিক আছে, বাস্তুতে যখন কোনো দোষ থাকে সেক্ষেত্রে নিত্য পুজো বা সত্যনারায়ণ বা যে কোনো পুজোটাও কিন্তু করা উচিত নয় আগে দোষটা কাটিয়ে। কারণ হচ্ছে যে না হলে কিন্তু প্রবলেমটা আরো বেড়ে যায়। আচ্ছা, বুঝতে পারছেন? মানে ওই এক বালতি দুধে আপনি একটুখানি যদি লেবুর রস ছিটিয়ে দেন তাহলে যেমন দুধ যেমন কেটে যাবে, সেরকম ব্যাপারটা মানে হয়েছে। আমাকে বাস্তুদোষ মানে বাস্তু পিণ্ডদানটাও করতে কাটাতে হবে না, নিজের আপনি আপনাকে পিণ্ডদানটা করুন। আর আপনার ক্ষেত্রে যদি কোনো শুকনো বান বা কোনো কিছু প্রয়োগ করা হয়ে থাকে যেটার জন্য আপনার শরীর এত অসুস্থ, সারা শরীরে ম্যাজ ম্যাজ ভাব, ওজন কমে যাওয়া, শুকিয়ে যাওয়া, এই যে ব্যাপারগুলো, সেইগুলোকে আমার মনে হয় ঠিক করার জায়গাটা অনেকটা রয়েছে। মানে আমি পারবোই এরকম বলবো শ্বাসকষ্টটাও না। না, যেটা আমি বলছি এটাও রাতে শুলে অতিরিক্ত বাড়ে। রাত্রেবেলা শুলে এটা উচিত নয়। রাত্রেবেলা শুলে কি বুকের শ্বাসকষ্ট বা বুকের ভিতর ধড়পড় করা বা বুকের মধ্যে চাপ অনুভব করা, এগুলো কি বেশি হ্যাঁ, রাতে শুলে গা চমচম, শ্বাসকষ্ট, মনে হচ্ছে দম আটকে যাচ্ছে, এই ব্যাপারগুলো রাতে অতিরিক্ত হচ্ছে। আপনি ইমিডিয়েটলি যান, আপনি ইমিডিয়েটলি কোনো ভালো জ্যোতিষ চর্চাকারী মানুষের সাথে, তন্ত্র চর্চাকারী মানুষের সাথে আপনি যোগাযোগ করুন, জায়গাগুলোকে ঠিক করুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবেন। তো এই যে জায়গাগুলো, এটা মানে আমার আমাদের কাছে যে শাস্ত্রের নিয়মগুলো আছে একদম। তার পেছনে কিন্তু কারণ আছে, তাই না? একদম একদম। আমার একদম। কাছে প্রচুর মানুষ আসে যাদের শরীর এখন শুকিয়ে যাচ্ছে বা মানে শরীরের ওজন ডে বাই ডে কমছে, এবং দেখা যাচ্ছে যে সে খাওয়া দাওয়া ঠিক মতো করছে, সবকিছু সে নর্মাল করছে, তারপরেও সারা শরীরে এইরকম প্রবলেম আসছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি অনুঘটন করতে গিয়ে দেখেছি, যে খুঁজতে গিয়ে দেখেছি যে সেখানে কিন্তু খারাপ ক্রিয়া বা ক্ষতিকর ক্রিয়া, শুনতে হয়তো খারাপ লাগে যে এটা কি হয় এখনকার দিনে, হ্যাঁ। তো এখনকার দিনেও যদি হতো এখনকার দিনেও হবে। কারণ তখন আজ থেকে 500 বছর আগে যদি সূর্য উঠতো তাহলে এখনো সূর্য ওঠে। তো সেরকম আর কি, প্রাকৃতিক যে কিছু জিনিস আছে যেটা হতো সেটা এখনো হয়। হ্যাঁ, আমরা হয়তো বিজ্ঞানের আলোতে সেগুলোকে আমরা মানতে চাই না, না মানাই উচিত, আমরা বিজ্ঞান মনস্ক মানুষ। কিন্তু একটু তলিয়ে দেখলে বিজ্ঞানের পরেই কিন্তু ফিলোসফি, দর্শন শুরু হয়। তো সেখানে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে এক্সপ্লেন করা আছে। তো যেটা আমি বলছিলাম যে দর্শক বন্ধু কোথায় কোথায় বসি সেটা একবার বলে দিই। প্রত্যেক সোম, বুধ, শুক্র দমদমে 12টা থেকে 4টে, শনি রবিবারও আমি দেখি, যদি আগে থেকে এবং বুকিং করে আসে। দেখুন একটা ব্যাপার বলি, যে আমাদের প্যারানর্মাল অ্যাক্টিভিটি Paranormal নিয়ে activity, যারা হুম। আর কি কাজ করেন, সেখানে দেখা যায় তাদের কিন্তু মৃত্যু ঘটছে। মানে এরকম আমরা দুটো এক্সাম্পল না, পেয়েছি। আপনার গীতাতে আছে, সব গরুড় পুরাণে আছে যে জন্মান্তরের যে পুনর্জন্ম, সবকিছুর ইয়ে আছে, মৃত্যুর পর মানুষের কি হয় না হয় সবকিছুর ব্যাখ্যা দেওয়া আছে, এবং সব সায়েন্টিফিক্যালি। তো সেগুলো মানতে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ। ঠিকানা বলে দিই আমি। সেটা হচ্ছে যে সোম, বুধ, শুক্র দমদমে 12টা থেকে 4টে, শনি রবি দেখি। যদি আসতে হয় আগে থেকে ফোন করে আসবেন। হাওড়া ময়দানে বসবো, আর দুর্গাপুর, মেচেদা, মেদিনীপুর আর বর্ধমান, 4টে জায়গাতে আমি যাই। প্রতিকার করতে সময় লাগে, সেটা সময়টা হচ্ছে 20, 25, 30 দিন টাইম লাগে প্রতিকার করতে। আর আমার কাছে কেউ যদি ভাবেন যে 7 দিনে সে ফল পেয়ে যাবো বা 5 মিনিটে করে দেবে বা 1 মাসে রেজাল্ট দিয়ে দেবে, আমি কিন্তু পারবো না। 1 মাসটা তাও বেশি হচ্ছে, কিন্তু 7 দিন 10 দিনে কিন্তু আমি রেজাল্ট দিতে পারবো না। কারণ আমি ভগবান নই বা আমি কোনো আশ্চর্যজনক মানুষ নই, ম্যাজিশিয়ান নই, জাদুকর নই, আমি মানুষ। ঠিক আছে, জ্যোতিষশাস্ত্রে যতটুকু যা আছে তাই করতে পারবো। আপনারা সেটা ভেবে আসবেন। আর আচার্য ভাস্করের কাছে আসতে গেলে প্রকৃত যদি সমস্যা যেটা ফিল করছেন, যে যেটা কাটছে না, তাহলে আসবেন। জোটক বিচার, ছক বিচার, কেমন যাবে, কেমন হতে পারে, কুষ্টি বিচার, কুষ্টি একটা করে দেওয়া, এগুলোর জন্য আসবেন না। আমারও সময় নষ্ট, আপনারও সময় নষ্ট। আর দূরের যারা ক্লায়েন্ট, যারা একদমই দূর থেকে আসতে পারবেন না, তাদের জন্য আমার অনলাইন কনসালটেশন করা আছে, এবং অনলাইন কনসালটেশন ফি আমার তার জন্য একটু বেশি। কারণ একদম যারা দূর থেকে আসতে পারবেন না তাদের জন্য ইয়ে করা, নইলে কাছে থাকলে আমি বলি আসতে, কারণ এলে জিনিসটা নিয়ে কথা বলতে বা দেখতে সুবিধা হয়। দর্শক বন্ধু, এই যে দেখুন হাতে এই একদম কেতুর জায়গায় যদি এরকম ক্রস থাকে, যে গোল করে আমি ক্রস দিচ্ছি, তাহলে দাম্পত্য জীবনে চূড়ান্ত অশান্তি এবং টাকা ধার নিয়ে টাকা মেরে দেবে, এরকম কিন্তু প্রচুর ইয়ে থাকবে। আর 2 নম্বর একটা পয়েন্ট দেখে দিই, যে কনিষ্ঠ আঙুলে, এই ছোট আঙুলের কনিষ্ঠ আঙুলের যে নিচে যদি এই আঙুলটা যদি এরকম যদি আরো একদিকে যদি বেঁকে থাকে, তাহলে সে কিন্তু খুব গোয়ার হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আয়ুরেখার পাশে যদি এই গাইডলাইন যেটা দেখছি, গাইডলাইন যদি না থাকে, তাহলে কিন্তু একটা খারাপ দশান্ত দশা কিন্তু তার কিন্তু মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে।
একদম। এবং আচার্য ভাস্করের কাছে আসা মানে শুধুমাত্র সনাতন শাস্ত্রের ব্যবহার নয়, সাথে এরকম হস্তরেখা এবং বাস্তুশাস্ত্র, নিউমারোলজি এবং আমাদের কালার থেরাপি, আনুষঙ্গিক অনেক কিছুকে একসাথে করে উনি কাজ করে দেন, যেখান থেকে আমি বলবো অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল লাভ করতে পারেন। তো আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।